হ্যালো 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 সকল ক্লাস 12 স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা ফিরে এলাম তোমাদের টেস্ট পেপারের সলিউশন নিয়ে। টেস্ট পেপারের প্রথম যে টেস্ট পেপার আছে তোমাদের পেজ নাম্বার SC1 ABTA টেস্ট পেপারের SC1 পেজ আমরা শুরু করব। সো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যেটা তুমি দেখতে পাচ্ছ যে একটি চিত্রে এস হলো একটি গাউসীয় তল, মানে এস হচ্ছে একটি গাউসীয় একটি চিত্র দেওয়া আছে। এস হচ্ছে একটি গাউসীয় তল। এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব কেবলমাত্র কার জন্য হবে? ঠিক, তড়িৎ প্রাবল্যের যে অস্তিত্ব হবে সেটা কার কার জন্য হবে? মাইনাস কিউ ভেতরে আছে, প্লাস Q2, আর বাইরে হচ্ছে প্লাস একটা Q2। ঠিক, বাইরেও একটা প্লাস Q2 আছে। দিয়ে বলছে যে তড়িৎ প্রাবল্য হবে এই তলে, তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব কার জন্য হবে, কার জন্য হবে? তো প্রথমটা বলছে যে কেবলমাত্র Q2 আধানের জন্য। Q1 এবং বিটা হবে মাইনাস Q2 আর মাইনাস প্লাস Q1 দুটো। আচ্ছা, এটা লিখেছে, বিটটা বলেছে যে প্লাস Q1 আর প্লাস Q2 মাইনাস Q1 আধানের জন্য হওয়া উচিত। ঠিক আছে, ডিটা বলছে 0। সি ধারকের একটি, আচ্ছা অপশান ডি কোথায়? আচ্ছা, সি বলছে সবগুলির জন্য, ডি বলছে 0। এবার কি দেখো, আমাদের গাউসের যে উপপাদ্য ছিল, গাউসের উপপাদ্য এটা ছিল যে কোনো ফ্লাক্স যেটা হবে সেই ফ্লাক্স হবে কিউ ইন ভেতরের চার্জ বাই এপসিলন নট। ঠিক, এবার ফ্লাক্স আমাদের জানতে হবে যে ফ্লাক্সটা কী হয়। ফ্লাক্স হয়ে যায় ই ডট ডিএস। ঠিক, ই ডট ডিএসটাই ফ্লাক্স হয় আর সেটাই কিউ ইন বাই এপসিলন নট হয়। এবার বলা হয়েছিল যেটা হবে সেই প্রত্যেকটা আধানের জন্য হবে, সেটা বাইরে থাকুক আর ভেতরে থাকুক, কিন্তু আধান যেটা হবে সেই আধানটা হবে ভেতরের আধান। কিন্তু এখানে যে হবে সেইটা প্রত্যেক আধানের জন্যই হবে। এই বাইরে যে কিউ আধানটি আছে সেই কিউ আধানের জন্য হবে, এই কিউ আধানের জন্য হবে। তো এর জন্য তড়িৎ ক্ষেত্রতে কিন্তু কন্ট্রিবিউশন দেবে। সো Q2 তড়িৎ ক্ষেত্রে কন্ট্রিবিউশন থাকবে। তার মানে আমাদের হওয়া উচিত প্রত্যেকটা আধানের জন্য হবে, প্রত্যেকটা আধানের জন্য। কিন্তু বাচ্চারা যেটা ভুল করবে যে ভেতরের যে চার্জ আছে তার জন্য, ভেতরের চার্জ দুটো আসবে, কিন্তু হচ্ছে Q2-র জন্যও হবে, টা তিনটের জন্যই। মানে আমি যদি গসের এটাকে লিখি তাহলে আমাকে এভাবে লেখা উচিত, তিনটে আধানের জন্য লেখা উচিত যে Q1-এর জন্য ডিএস প্লাস Q2 যেটা ভেতরে আছে ডিএস প্লাস Q2 মাইনাস Q1, এটা মাইনাস Q1-এর জন্য, আর বাইরে যে আছে সেটার জন্যও হবে ডিএস। এটা ইকুয়াস টু, এই যে পুরোটা লিখেছি এটা ইকুয়াস টু ভেতরে যে কিউ ইন বাই এপসিলন নট। ঠিক আছে, ফ্লাক্সের কন্ট্রিবিউশনে যে বাইরের Q2 আছে সেটা থাকবে না, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু ও দেবে। ফ্লাক্স হবে না, কারণ ফ্লাক্স ওর যতটা ঢুকেছে ততটা বেরিয়ে যাবে। ফ্লাক্সের কন্ট্রিবিউশনেও আসবে না, কারণ Q2 যে বাইরে আছে সে এখানে ঢুকেছে আর বেরিয়েও গেছে, ফ্লাক্সের কন্ট্রিবিউশনে আসবে না। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি যদি এর জন্য দেখি সেটা তো প্রত্যেক জায়গায় থাকবে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য তিনটেরই অস্তিত্ব থাকবে। তো অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, সবগুলির জন্য হতে হবে। ঠিক, চলো তারপরে প্রশ্ন বলছে 2, সি ধারকের একটি সমান্তরাল পাত ধারকের বি বিভবে আহিত করলে পাত দুটির মধ্যে দূরত্ব ডি থাকলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত হবে? তাহলে দেখে নাও, দুটো আমি নিয়েছি, দুটো পাত নিয়েছি, যেটা হচ্ছে ধারকের পাত। ঠিক, দুটো ধারকের পাত হলো এটা। এবার কথা হচ্ছে আমাদের এটা যদি কিউ হয়, এটা যদি মাইনাস কিউ হয়, তাহলে আমরা লিখি কিউ ইকুয়াস টু সিভি, আমরা লিখে ফেলি কিউ ইকুয়াস টু সিবি। এবার কথা হচ্ছে এই একটা পাত অন্য পাতকে যদি বল প্রয়োগ করে, একটা বল প্রয়োগ করে, ধরো না মাইনাস কিউকে টানছে প্লাস কিউ মাইনাস কিউকে টানছে। ঠিক, তাহলে সেই বল কত হবে? সেই বল হয়ে যাবে ওই চার্জ আছে কিউ, মানে মাইনাস কিউ, এদিকে কিউ ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্যাপাসিটারের ভিতরে কি হয়?
ধারকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে যায় সিগমা বাই এপসিলন নট, কিন্তু সেটা দুটোর জন্য হয়, মানে কি এই পাতের জন্য, অন্য কালার নিচ্ছি, এই পাতের জন্য, এই যে এর জন্য হয় সিগমা বাই এপসিলন 2 এপসিলন নট, আর এর জন্য, আচ্ছা প্লাসের দিকে ঘুরবে, এর জন্য সিগমা বাই 2 এপসিলন নট, আর মাইনাস কিউর জন্যও সিগমা বাই 2 এপসিলন নট। এই দুয়ে মিলে সিগমা বাই 2 এপসিলন নট বানায়। কিন্তু যখন আমি একজন আরেকজনের উপর বল প্রয়োগ করছি, তো একজনের তড়িৎ ক্ষেত্র আসবে সিগমা বাই 2 এপসিলন নট, শুধু সিগমা বাই এপসিলন নট আসবে না। তো এর তড়িৎ ক্ষেত্র প্লাস কিউ এর তড়িৎ ক্ষেত্র আর ওর চার্জ, যাকে টানছে তার চার্জ, তো প্লাস, তাহলে আমার হওয়া উচিত সিগমা বাই 2 এপসিলন নট ইন্টু যে চার্জকে টানছে কিউ। আমি মাইনাস কিউ নিচ্ছি না, আমি প্লাস কিউ নিচ্ছি, ঠিক আছে। তো এইটা হওয়া উচিত আমাদের ফোর্স। এবার সিগমা কি হয়ে যায় কিউ বাই এ, তাহলে কিউ বাই এ হয়ে গেলে কিউ আর একটা কিউ স্কোয়ার বাই 2a এপসিলন নট, ঠিক। এবার কিউ কি হয়ে যায় সিবি হয়ে যায়, কিউ ইকুয়ালস টু সিবি, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2a এপসিলন নট। এরকম কোনো অপশান আছে কি না দেখো। আচ্ছা ডিও দিয়ে রেখেছে, ক্ষেত্রফলও কি দিয়ে রেখেছে 0, দেখি দুটি পাতের দূরত্ব ডি, পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল হবে সি ভি স্কোয়ার। আচ্ছা তাহলে আরও কিছু ক্যালকুলেশন করতে হবে। তো কিউ হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে 2a এপসিলন নট, এটাই হয়ে যাবে আমাদের বল, ঠিক। এবার এ এপসিলন নট তো এখানে নেই, তাহলে আমাকে সিকে বসাতে হবে, সি হয়ে যায় এ এপসিলন নট বাই ডি, তাহলে সিতে এ এপসিলন নট বাই ডি বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা হলো সি ভি স্কোয়ার বাই 2a এপসিলন নট, ঠিক আছে। আচ্ছা সি তো দেওয়া আছে না, তাহলে এ এপসিলনকে সরাতে হবে, এ এপসিলনকে আমি সিডি লিখে নিতে পারি, দেখো। সো সি স্কোয়ার ভি স্কোয়ার বাই এ এপসিলন নট 2cd, তাহলে একটা সি কেটে যাবে, তো পাওয়ার কেটে যাবে, সি ভি স্কোয়ার বাই 2d হয়ে যাবে, দেখো পুরো সলিউশনটা যদি দেখতে চাও দেখে নাও, ঠিক আছে। পুরো সলিউশনটা যদি দেখতে চাও দেখে নাও। তো আমাদের যে হবে অপশান, যেটা হবে সি বি স্কোয়ার বাই 2d, অপশান বি হয়ে যাবে, আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লিয়ার করে বলে দিচ্ছি, দেখে নাও। তো দুটো পাত থাকবে, দুটো পাতের মধ্যে একটা বল প্রয়োগ হবে, সেই বল কি হবে, সেই বল হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র, একটা প্লেটের জন্য যে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই 2 এপসিলন নট হয়। তো এটা তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, আর আধান এটাতে যদি কিউ বা মাইনাস কিউ হয়, তো আমাদের বল যেটা প্রয়োগ হবে সেটা কিউ ইন্টু ই বল প্রয়োগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কিউ ইন্টু ই যেটা সিগমা বাই 2 এপসিলন নট, এটাই আমাদের এফ হবে। এবার কি কি দেওয়া আছে তার সাপেক্ষে আমরা লিখব। তো সিগমা হয়ে যায় কিউ বাই এ, তাহলে কিউ গুণ হয়ে যাবে সিগমা কিউ বাই এ হয়ে যায়, আর নিচে হচ্ছে 2 এপসিলন নট, এটাই আমাদের এফ হবে, ঠিক। তো তাহলে এফ হয়ে যাবে কিউ স্কোয়ার বাই 2a এপসিলন নট। এবার আমরা জানি সি ইকুয়ালস টু এ এপসিলন নট বাই ডি, ঠিক, সি ইকুয়ালস টু এ এপসিলন নট বাই ডি, আর কিউ হচ্ছে সিভি। তাহলে উপরে আমার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে হয়ে যাবে 2a এপসিলনকে আমরা সিডি লিখতে পারি, তাহলে এখান থেকে একটা সি কেটে যাবে, সি ভি স্কোয়ার বাই 2d, যে বল প্রয়োগ হবে সি ভি স্কোয়ার বাই 2d বল প্রয়োগ হবে, ঠিক আছে। চলো এগোচ্ছি। তারপরে প্রশ্ন 3 যাচ্ছি, 3 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা।
তো 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে রক্ষিত অবস্থায় আছে। 60 অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে, 60 অ্যাম্পিয়ার আওয়ার, 60 অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক। আচ্ছা, খরিত অবস্থায় আছে, সম্পূর্ণভাবে খরিত অবস্থায় আছে। 5 অ্যাম্পিয়ারের কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত লাগবে? 5 অ্যাম্পিয়ারে কোষটিকে আহিতকরণ করতে হবে। কি বলছে? 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে খরিত অবস্থায় আছে, ঠিক আছে। একে আমাকে চার্জ করতে হবে, ঠিক আছে, আমাকে চার্জ করতে হবে। তো আমার অ্যাম্পিয়ার আওয়ার মানে কি, যে শক্তি হবে সেই শক্তিটা হবে 1 সেকেন্ড। অ্যাম্পিয়ার আওয়ার মানে হচ্ছে 60 কুলম পার সেকেন্ড ইন্টু 1 আওয়ার, 3600 সেকেন্ড। মানে এখান থেকে 60 ইন্টু 3600 কুলম এর দরকার, ঠিক আছে, এর এত কুলম দরকার। এত কুলম হলে হয়ে যাবে, ঠিক আছে। তো এবার বলছে এত কুলম হলে এ খরিত যে কোষ আছে সেই কোষকে আমি সম্পূর্ণভাবে আবার আহিতকরণ করতে পারবো, ঠিক। তো তাহলে কত সময় লাগবে? তো এত চার্জ আছে, 5 অ্যাম্পিয়ারের আমি তড়িৎ প্রবাহ দিয়েছি, তো 5 অ্যাম্পিয়ার 1 সেকেন্ডে 5 কুলম যাচ্ছে। তো তাহলে আমাদের 5 অ্যাম্পিয়ার ইন্টু সময়, সেইটা কি হয়ে যাবে 60 ইন্টু 3600। তো তাহলে এখান থেকে 3600, সো টি আমরা পেয়ে যাব। আচ্ছা, আওয়ারে দেওয়া আছে, 3600 করার দরকারই ছিল না, 3600 করার দরকারের ঘন্টাতে দেওয়া আছে। তার মানে অ্যাম্পিয়ার আওয়ার, এটাকে সরিয়ে নাও, ঠিক আছে, দাঁড়াও বলে দিচ্ছি। তো ঘন্টায় দেওয়া আছে, তো ঘন্টায় যদি দেওয়া আছে তো কত আছে আমাদের 60 অ্যাম্পিয়ার আওয়ার। তো 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, সো 5 অ্যাম্পিয়ার ইন্টু টি, দ্যাট ইজ ইকুয়াস টু 60 অ্যাম্পিয়ার আওয়ার। সো টি ইকুয়াস টু 60, 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে, 60/5, তাহলে হয়ে যাবে 12। আমাদের সময় লাগবে 12 ঘন্টা, সময় লাগবে 12 ঘন্টা, ঠিক। চলো, চারেরটা, এম ভর ও ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রের বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? কৌণিক ভরবেগের অনুপাত কত হবে, ঠিক। এটা একটা পার্টিকুলার ভ্যালু তোমাদের মনে রাখা উচিত এটা। তো কোনো একটা ইলেকট্রন এভাবে গোল গোল করে ঘুরছে, কোনো একটা ইলেকট্রন এভাবে গোল গোল করে ঘুরছে, তাহলে এর যে কি বলে চৌম্বক ভ্রামক মানে হচ্ছে যে এম, চৌম্বক ভ্রামক, আর কৌণিক ভরবেগ এম আর এল এর হচ্ছে অনুপাত চাইছে। এম চৌম্বক ভ্রামক হয়ে যায় কারেন্ট ইন্টু এ হয়ে যায় চৌম্বক ভ্রামক, মানে এই যে কুণ্ডলী আছে, এই যে গোল গোল করে ঘুরছে, এর যে এ হবে, আর এখান থেকে এল হয়ে যাবে এম আর ভি আমাদের এটা হয়ে যায়। এবার কারেন্ট দেখো, কারেন্ট হয়ে যায় ফ্রিকোয়েন্সির সমান হয়ে যায়, কারেন্ট হয়ে যাবে ই ইন্টু কম্পাঙ্ক, কারেন্ট হয়ে যায় ই ইন্টু কম্পাঙ্ক। তাহলে একটা চার্জ আর তার কম্পাঙ্ক যেটা হবে ফ্রিকোয়েন্সি ইন্টু এরিয়া বাই এম আর পি, হ্যাঁ ঠিক। তো কারেন্ট ই ইন্টু এফ হচ্ছে কম্পাঙ্ক আর এ, সেখান থেকে এ থেকে আমি কি পাবো? তারপরে আমরা কম্পাঙ্ককে কেমন লিখতে পারি দেখো, এই যে কম্পাঙ্ক আছে সেই কম্পাঙ্ককে আমরা লিখতে পারবো এফ ইকুয়াস টু 1 টাইম পিরিয়ড, ঠিক। আর টাইম হয়ে যায় 2πr/v, তার মানে উল্টো করে দিলে v/2πr, এটা আমাদের কম্পাঙ্ক হয়ে যাবে, ঠিক। আর ক্ষেত্রফল এ যেটা হবে সেটা হয়ে যাবে πr²। তো সবগুলো গুণ করার পর কি আসছে দেখি, πr²।
এবার বসিয়ে দাও দেখি ই এফ, এফের জায়গায় এফ বসিয়ে দাও, দিয়ে বসালে কি আসছে দেখি। সো এম বাই এল ইকুয়াস টু ই এফের জায়গায় ভি বাই 2 পাই আর, আর এখানে এর জায়গায় পাই আর স্কোয়ার, আর এখানে আমার আসছে এম আর ভি। ঠিক আছে, সো ভি ভি কেটে যাবে, পাই আর পাই কেটে যাবে, একটা আর কেটে যাবে, আর একটা আর নিচ থেকে কেটে যাবে, এই আর এই আর কেটে যাবে। তো যেটা পাচ্ছি ই বাই 2m, এটা কিন্তু মনে রাখা উচিত, ফ্যাক্ট মনে রাখা উচিত, যে ওপরে যে থাকবে চৌম্বক ভ্রামক আর কৌণিক যে ভরবেগ আছে দুটোর কি হয়ে যায়, দুটোর অনুপাত ই বাই 2m হয়ে যাবে। সো ই বাই 2m আমাদের অ্যান্সার হবে, ই বাই 2m, অপশান সি। ঠিক, চলো যে লিখতে চাও লিখে নিতে পারো। চলো তারপরে প্রশ্নতে যাই। সঠিক বক্তব্যটি নির্বাচন করতে হবে। ঠিক আছে, তো সঠিক প্রথমটা আছে তিরশ্চম্বক পদার্থের ভেদ্যতা 1 অপেক্ষা বেশি, পরাশ্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক, আয়স্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ক্ষুদ্রমানের, পরাশ্চম্বক পদার্থের 20 বিন্দু নেই। ঠিক আছে, সো দেখো এটা সম্পর্কে একটু জানতে হবে যে তিরশ্চম্বক যেটা হয়, যেটা হচ্ছে তিরশ্চম্বক, সেটা হচ্ছে তি লিখছি আমি, আর পরাশ্চম্বক প লিখছি, আর একটা আছে আয়স্চম্বক, ঠিক আ লিখছি, আয়স্চম্বক আ লিখছি। এই তিনটের যে থাকে চৌম্বক পদার্থের ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা মিউ আর, এর মিউ আর আর মিউ আর, এর মিউ আর 1-এর থেকে কম হয়, তিরশ্চম্বকের, পরাশ্চম্বকের 1-এর থেকে বেশি হয়, আর আয়স্চম্বকের 1-এর থেকে খুব বেশি হয়। ঠিক আছে, সো এটা, সো প্রথমে যেটা লিখেছে তিরশ্চম্বক পদার্থের ভেদ্যতা 1 অপেক্ষা বেশি, তো এটা কিন্তু 1 অপেক্ষা কম, বেশি নয়, তাহলে প্রথমটা হবে না। তারপরে বি বলছে পরাশ্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক, চৌম্বক প্রবণতা যেটা হয়ে যায় সেটা হয় মিউ আর মাইনাস 1, মিউ আর মাইনাস 1 হবে চৌম্বক প্রবণতা। তাহলে মিউ আর পরাশ্চম্বকের মিউ আর 1-এর থেকে বেশি, ঠিক মিউ আর 1-এর থেকে যদি বেশি হয়, তার থেকে 1 মাইনাস করলে সে তো সবসময় পজিটিভ ভ্যালুই আসবে, এই ভ্যালুটা তো সবসময় পজিটিভ আসবে। ধরো নাও 1.00007 মাইনাস 1, তাহলে আসবে 0.007, 0.007 আসবে তো পজিটিভ ভ্যালুই, তাহলে অপশান আমার কি হয়ে যাবে, বি হয়ে যাবে, অপশান বি, পরাশ্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ধনাত্মক হয়। ঠিক, তারপরে পাঠে যাই। পাঁচের হ্যাঁ 6-এর কোশ্চেন, এল ইকুয়াস টু দেওয়া আছে, আবেশাঙ্ক দেওয়া আছে 3 মিলি হেনরি, মানে 3 × 10⁻³ হেনরি আমাকে দেওয়া আছে। ঠিক, সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে টি সময়ে যে তড়িৎ প্রবাহ হয়ে যাচ্ছে আই ইকুয়াস টু টি স্কোয়ার ই মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে টি স্কোয়ার বাই ই। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। কত সময় তড়িৎ চালক বল শূন্য হবে, তড়িৎ চালক বল আমরা কিভাবে বের করব, সো তড়িৎ চালক বল শূন্য হবে কত সময়ে, সো আই ইকুয়াস টু এটা তড়িৎ চালক বল হয়ে যাবে ইএমএফ বাই আর, যেটা হয়ে যায়, আর তো দেওয়া নেই, আবেশাঙ্ক, হ্যাঁ তড়িৎ চালক বল ভি ইকুয়াস টু এল ডি আই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি হচ্ছে যে কোনো সাবেশাঙ্ক যদি থাকে তার বিভব যেটা হবে, সেই বিভব আমরা কি লিখতে পারি, এল ডিআই বাই ডিটি লিখতে পারি। আই আমাকে দেওয়া আছে, সো ডিআই বাই ডিটি করে আমি শূন্যের সঙ্গে সমান করে সময় বের করে নেব। ঠিক আছে, সো দেখা যাক, আই দেওয়া আছে টি স্কোয়ার বাই ই, তাহলে দেখো ভি ইকুয়াস টু এল ডি আই বাই ডিটি, সো আই আছে, আই কি দেওয়া আছে টি স্কোয়ার বাই ই, আই দেওয়া আছে টি স্কোয়ার বাই ই, তাহলে এল যেমন আছে থাকবে, ডেরিভেটিভ হয়ে যাবে 2t বাই ই, 2t বাই ই হয়ে যাবে। তাহলে মাইনাস, আচ্ছা ই টি দেওয়া আছে মনে হচ্ছে, দেখি দাঁড়াও একবার, ই টি
হ্যাঁ ই টি দেওয়া আছে, মানে ই পাওয়ার মাইনাস টি, এটা 1 নয়, নাহলে তো হবে না। ই পাওয়ার মাইনাস টি, তার মানে এখানে টি আছে, সরি এখানে টি আছে। তাহলে আমাকে একটু ডেরিভেটিভটা একটু ভালো করে করতে হবে। দেখো এই পার্টটা তাহলে ভুল লেখা হয়ে গেছে। তো তাহলে দেখো কিভাবে ডেরিভেটিভটা হবে। সো ভি ইকুয়ালস টু এল ডি আই বাই ডিটি। সো এল থাকবে ডি আই বাই ডিটি হয়ে যাবে টি স্কোয়ার বাই ইটি। সো ইউ বাই ভি রুল, ইউ বাই ভি রুল কী ছিল স্যার? ইউ বাই ভি ছিল ডি বাই ডি এক্স ইউ বাই ভি রুল। তার মানে ভি ইন্টু ডি ইউ বাই ডি এক্স, নিয়ম যেটা ছিল লিখছি, মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স বাই নিচের যেটা আছে ভি স্কোয়ার, নিচের যেটা আছে সেটা স্কোয়ার, এটা হয়ে যায়। তো এইটা আমরা কিন্তু এখানে ইউজ করব, এইটা আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো কি করব। তো এই যে পার্টটা আছে এখানে তাহলে কি হবে, এটা এবার ক্লিয়ার করছে। সো ইউ বাই ভি এখানে লিখছি। সো ইউ বাই ভি যদি করা হয় তাহলে ভিটা কার মতো হচ্ছে, ইটির মতো হচ্ছে। তো ইটা এটা ইটি, সো ভিটা হচ্ছে ইটির মতো। তাহলে ইটি যেমন আছে থাকবে, টি স্কোয়ারের ডেরিভেটিভ প্রথমে 2t আসবে, মাইনাস ইউটা বেঁচে যাবে, তারপর ইউ হচ্ছে আমাদের টি স্কোয়ারটা বাঁচবে, তারপরে ডেরিভেটিভ ইর। সো ইটির ডেরিভেটিভ তো ইটিই হয়, ইকে কেউ চেঞ্জ করতে পারে না। আর নিচে হচ্ছে পুরো ইটির যেটা আছে তার স্কোয়ার, এই পুরোটাকে আমাকে জিরো করতে হবে, এই পুরোটাকে জিরো করতে হবে। তো তাহলে দেখো এই ইটি যে পার্টটা আছে সেটা তো অটোমেটিক জিরো হয়ে যাবে, এই পার্টটা তো অটোমেটিক জিরো হয়ে যাবে, ঠিক। তাহলে আমার ওপর থেকে যেটা আসছে সেটাকে আমি সলভ করব। এবার দেখো ওপর থেকে যেটা আসছে সেটাকে এবার সলভ করব। তো ওপর থেকে যেটা আসছে দেখি, সো ইটি 2t মাইনাস টি স্কোয়ার ইটি ইকুয়াস টু 0, দুই পাশ থেকে ইটি ইটি কেটে যাবে, এই ইটি ইটি কেটে যাবে, তাহলে আমার থাকছে টিও কেটে যাবে, তাহলে টি ইকুয়াস টু 2 সেকেন্ড হয়ে যাবে। টি ইকুয়াস টু 2 সেকেন্ড আমি যদি বসাই তাহলে অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। সো ডেরিভেটিভ করতে হবে, এখান থেকে ডেরিভেটিভ করে আমাকে সময় ওই ভির সাথে জিরো করে টাইমকে কিন্তু বের করে নিতে হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? চলো তাহলে 2 সেকেন্ড আছে কিনা দেখে নিই। হ্যাঁ, আবারও অপশান বি, আবারও অপশান বি। তারপর কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়, কোনটির মাত্রা সময়ের মাত্রা হবে না, দেখা যাক সময়ের মাত্রা কোনটি হবে না। একে পুরো ক্লিয়ার করি। তো কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়, এল বাই আর, সি আর, এল সি, আর হচ্ছে আন্ডার রুট এল সি। তোমরা যদি অনুনাদ একটু পড়ে থাকো, অনুনাদ যদি পড়ে থাকো, বা তোমরা আরসি সার্কিট যদি পড়ে থাকো, আর এলআর সার্কিট যদি পড়ে থাকো, এলআর সার্কিট, আরসি সার্কিট, তাহলে বুঝতে পারবে ওখানে হচ্ছে সময় ধ্রুবক বলে থাকতো, টি বাই কী বলে, কোনো একটা কিউ ইকুয়াস টু কিউ নট 1 মাইনাস ই বাই টি বাই আর সি, এরকম ছিল যদি মনে থাকে, আরসি সার্কিট। তো সেখানে তাহলে দেখবে এই যে পার্টটা আছে, এই যে টি আর এই আরসি, আরসি হচ্ছে টির ধ্রুবক হতে হবে, টির মাত্রার হতে হবে, না হলে কিন্তু এইটা 1 হবে না এর মাত্রা, কারণ এক্সপোনেন্ট ইর পাওয়ারে যেটা থাকবে সেটা সবসময় মাত্রাহীন হতে হবে, তাহলে আরসির মাত্রা টি হলে তবেই হবে, ঠিক। সেম একইভাবে এল বাই আর এর মাত্রাও টির সমানই হবে। বাকি থাকলো এলসি অ্যান্ড আন্ডার রুট এলসি। সো দেখা যাক এলসি আর আন্ডার রুট, অনুনাদ পড়েছো, অনুনাদের সমীকরণ। সো অনুনাদের যে কৌণিক কম্পাঙ্ক সেটা এটা হয়ে যায়, আর কম্পাঙ্ক যেটা হয়ে যায় 1/2 পাই আন্ডার রুট এলসি, ঠিক আছে। সো এফ তো হয়ে যায় আমরা জানি 1 বাই সময়কাল, ঠিক আছে। 1 বাই সময়কাল যদি এফ হয়ে যায় তাহলে এর যে এফের যে মাত্রা হবে t-1 হবে, এফের মাত্রা যেটা হবে t-1। সো এফের মাত্রা হচ্ছে t-1, তাহলে এফের মাত্রা t-1 যদি হয়ে যায় মানে
1/t, তার মানে একে এই যে আন্ডার রুট এলসি হবে, সেই আন্ডার রুট এলসিকে টির মাত্রা হতে হবে, আন্ডার রুট এলসিকে টির মাত্রা হতে হবে, কারণ এফ 1/t, তবে আন্ডার রুট এলসি টি হলেই তো তবে টি হবে, আন্ডার রুট এলসি টি হলে তবেই হবে, মানে এফের মাত্রা যাই হবে, এফের মাত্রা যাই হবে সেটা হচ্ছে 1/আন্ডার রুট এলসির মাত্রা তাই হতে হবে, ঠিক। সো এফের মাত্রা 1/t, তাহলে এই এলসির মাত্রাও সো 1/আন্ডার রুট এলসির মাত্রা ও টি, ঠিক। তাহলে এলসির মাত্রা আন্ডার রুট এলসির মাত্রা টি হবে, তার মানে এলসির মাত্রা টি হবে না, তাহলে যেটা হবে না সেটা হচ্ছে এলসি, যেটা হবে না সেটা হচ্ছে এলসি। কি বলছে, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে প্রদত্ত কোন সমীকরণ দ্বারা সূচিত করা হয়, ঠিক। তো বলেছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে যার ডিরেকশান হচ্ছে জেডের দিকে, যার দিক হচ্ছে জেডের দিকে, ঠিক আছে, মানে নিশ্চয়ই কে ক্যাপ, যার দিকে একক ভেক্টর হবে কে, ঠিক আছে। তো কোনটা দিয়ে সমীকরণ বের করতে পারবো, কোনটা থেকে, তো কি আমরা জানি যে কোনো এর বেগ সেদিকে হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিক সেদিকে হবে যেদিকে ই ভেক্টর ক্রস বি ভেক্টর বের করা হয়। তো ই ক্রস বি যে ডিরেকশান হবে, দিক হবে, সেটা যেন কে আসে, কে ভেক্টরে আসে। তাহলে দেখো ই ক্রস বি কের দিকে আসতে হবে। তাহলে আমি একটু দেখে নিই, আই জে কে, তো দেখো ক্রস করলে এই দিকে ঘুরলে এদিকে আই ক্রস জে করলে কে পাওয়া যায়, আই ক্রস জে করলে কে পাওয়া যায়, তার মানে ইটা আই এর দিকে থাকতে হবে আর বিটাকে জেডের দিকে থাকতে হবে। তো দেখো ই আই আর বি জেড কোনটাতে আছে, ই আই আর বি জেড কোন দিকে আছে, সো প্রথমটায় ই আই বি নট জে আছে, দ্বিতীয়টায় ই নট আই বি নট জে আছে, তৃতীয়টায় সি তো হবে না আর ডিও হবে না, কিন্তু অপশান এ আর বি দুটোই সেম, অপশান এ আর বি দুটোই সেম, তো অপশান এ না হলে বি যেটা খুশি তুমি লাগাতে পারো, ঠিক আছে। দুটো অপশান ভুল করে সেম দিয়ে দিয়েছে, তাহলে অপশান এ আর অপশান বি দুটোই কারেক্ট হবে। তারপরে কোশ্চেন, একটি কাঁচ নির্মিত একটি সমতল প্লাস অবতল সমতল অবতল লেন্সের কাঁচ নির্মিত একটি সমতল অবতল লেন্সের বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, লেন্সের ক্ষমতা কি হবে। সো দেখি লেন্সের ক্ষমতা আমাকে বের করতে হবে, সমতল অবতল লেন্স আছে, তাহলে দেখো কাঁচ নির্মিত সমতল অবতল লেন্স, ঠিক, তার মানে একটা সমতল আর একটা হচ্ছে অবতল, ঠিক, মানে এরকম সমতল আর একটা অবতল, ঠিক, অবতল প্লাস সমতল সমতলাবতল, ঠিক। তো লেন্সের দেওয়া আছে, মিউ দেওয়া আছে, ঠিক। এবার আমাকে একটু লেন্স নির্মাতা ফর্মুলার দিকে যেতে হবে। লেন্স নির্মাতার ফর্মুলা কি বলেছে, 1/f = মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, ঠিক। সো এদিক থেকে যদি আলো যায় তাহলে এটা R1 হবে আর এইটা আমাদের R2 হবে, ঠিক। তো দেখতেই পাচ্ছি স্যার R2 হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে, তাহলে 1/f = মিউ মাইনাস 1/r1, স্যার R1 তো সাইনের সাথে নিতে হবে, সো R1 যেটা আছে এদিকে আমি যদি দেখি মাইনাস আর হয়ে যাবে, তো আমরা সাইনের সাথে যদি নিই আর এখানে প্লাস মাইনাসেও অ্যান্সার দেওয়া আছে, সো এদিক থেকে যদি যায় তাহলে এদিকটা পজিটিভ হবে, যেদিকে আলোকরশ্মি যায় সেদিকটা পজিটিভ নেওয়া হয়, তার উল্টো দিকটা নেগেটিভ নেওয়া হয়, তাহলে তো স্যার এটা দেখতে পাচ্ছি এই পাশে পড়ছে, তাহলে নিশ্চয়ই R1 নেগেটিভ হবে, তো R1 নেগেটিভ, তো আমি কি লিখব, এখানে বক্রতা ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা -50 সেমিতেই লিখছি, ঠিক আছে, তো সেমিতেই R1/∞, ঠিক। তাহলে
মিউ সব কিছু আমি বসিয়ে দিই। 1/f ইকুয়ালস টু মিউ 1.5 দেওয়া আছে -1 ইন্টু 1/-50 সেমি। ঠিক আছে, তো এটা যেটা পাচ্ছি সেটা কিন্তু এফ সেমিতে পাবো। সো এই ভ্যালুটা হবে 0.5/-50। তাহলে হচ্ছে দেখো এটা তুলে ফেললে 0, 1/100 মানে -0 পয়েন্ট, মানে আমি এটাকে এভাবে লিখতে চাইছি না, আমি চাইছি -1/100ই থাকুক, আর সেটা নিচে সেন্টিমিটার থাকবে 1/f। ঠিক আছে, এবার আমাকে ক্ষমতা চাইছে, তো ক্ষমতা তো আমি দেখতে পাচ্ছি এফ যেটা হচ্ছে সেটা -100 সেন্টিমিটার হচ্ছে, 100 সেন্টিমিটার। তাকে যদি ক্ষমতায় লিখতে হয় তাহলে আমাকে কিন্তু কি করতে হবে, আমাকে একে 1/মিটারে করতে হবে। তো 1/f হয়ে যায়, এফকে মিটারে রাখতে পারি, না হলে 100/fকে সেন্টিমিটারে আমরা রাখতে পারি। ঠিক, তাহলে আমি 100/100 সেন্টিমিটার বসিয়ে দিলে -1 হয়ে যাবে পাওয়ার, -1। ঠিক, -1 ডায়োপ্টার। ঠিক কি বললাম বুঝতে পেরেছো? পাওয়ারকে আমরা ক্ষমতাকে এভাবে লিখতে পারি 1/f মিটারে, না হলে ওপরে 100 নিচে এফকে সেন্টিমিটারে বসিয়ে দিতে পারি। তো আমি 100 লিখেছি ওপরে, নিচে এফকে সেন্টিমিটারে বসিয়েছি, তো -1 ডায়োপ্টার কিন্তু আসা উচিত। এবার আমাকে দেখতে হবে কি আছে এখানে। তো -1 ডায়োপ্টার তো দেওয়া নেই, -1 ডায়োপ্টার কোথাও দেওয়া নেই, 1/r1 -1 ডায়োপ্টার হওয়া উচিত, 1 ডায়োপ্টার দেওয়া আছে। আর একটা সি অপশান যেটা আছে দেখো এখানে মাইনাস দেওয়া উচিত, -1 ডায়োপ্টার অ্যান্সার হবে। একটা 1.0 দিয়েছে, আর একটা এই যে সি যেটা আছে 1 ডায়োপ্টার দিয়েছে, যে কোনো একটা -1 হবে, -1 ডায়োপ্টার কিন্তু আসল অ্যান্সার হবে। ঠিক, পুরোটা লিখে নাও। তারপরে প্রশ্ন 10 নম্বর। ঠিক, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা I0 হলে এই একটি ছিদ্র বন্ধ করে দেওয়া হলে তীব্রতা হবে। ঠিক, কী বলছে, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা I0, সর্বোচ্চ তীব্রতা হলো I0। ঠিক, একটি ছিদ্র বন্ধ করে দেওয়া হলে তীব্রতা কত হয়ে যাবে? তো দেখো এভাবে করে দুটো, কোনো I1 আর I2 যেত, ঠিক, সেখান থেকে দুটো যদি I0 হতো, আমি I ড্যাশ লিখছি, দুটো একই, দুটোই আই, সেখান থেকে সর্বোচ্চ যে তীব্রতা আসে আই যদি থাকে 4I আসে। ঠিক, এখানে যদি আই থাকে এখানে 4I আসে সর্বোচ্চ তীব্রতা এবং দ্বিরেখা চিত্রতে। তার মানে এটাকে 4I-কে I0 লিখেছে, 4I-কে আমরা I0 লিখেছি, 4I-কে I0 যদি লিখি তাহলে এইটা হয়ে যাবে I0/4, আর এটা হয়ে যাবে I0/4। ঠিক, তো তাহলে একটাকে বন্ধ করে ফেললে একটাই যাবে I0/4, একটাই যাবে, তো তাহলে আমার অপশান বি হয়ে যাবে I0/4। ঠিক, একটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, একটাকে বন্ধ করে দিয়েছি, একটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তো একটাকে বন্ধ করে দেওয়া হলে I0/4কে আমি বন্ধ করে দিয়েছি, শুধু যাচ্ছে I0/4, তো সেটা গিয়ে যে দেয়ালে পড়বে বা যে পর্দায় পড়বে I0/4-এর তীব্রতা সৃষ্টি করবে। তারপরে প্রশ্নে ফিরে আসি। ফোটন ইলেকট্রনের গতিশক্তি এবং আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র। ঠিক, ফোটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র। দেখো কিভাবে হবে। তো প্রথমে তো আমরা এটা জানি, আইনস্টাইনের যে সূত্রটা আছে সেটা দেখে নিই, যে আপতিত যদি হয় শক্তি ই আসে, আপতিত শক্তি ই আসে, আর কার্য অপেক্ষক যদি ডব্লিউ হয়, এখান থেকে যে ইলেকট্রন বেরোবে সেই ইলেকট্রন কিন্তু লাফিয়ে বেরোবে, এখান থেকে যে ইলেকট্রন বেরোবে তার একটা গতিশক্তি থাকবে, গতিশক্তি। তার মানে যে শক্তি আমি প্রদান করছি ই, সেটা কার্য অপেক্ষক আর গতিশক্তিতে যাচ্ছে। তাহলে ই ইকুয়ালস টু হয়ে যায়, যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে কার্য অপেক্ষক প্লাস কে ই হয়ে যায়, কার্য অপেক্ষক প্লাস কে ই হয়ে যায়। তো এখান থেকে আমি জানি কে ইকে লেখা যায় এভাবে, ই মাইনাস কার্য অপেক্ষক। ঠিক, এবার চাইছে কি আমাকে ফোটো ইলেকট্রনের গতিশক্তি, তার সাথে বিকিরণের কম্পাঙ্ক চাই। তো বিকিরণের কম্পাঙ্ক, তো আমি যে শক্তি দিয়েছি সেই শক্তি কী হবে, H
নিউ, এইটাই হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক নিউটা। সো এইচ নিউ মাইনাস ডব্লিউ হয়ে যাবে। তাহলে কার কার গ্রাফ আমাকে বানাতে বলছে? আমাকে কেই আর নিউ, এই যে কম্পাঙ্ক। তাহলে দেখো এইটাকে আমি গ্রাফের ওয়াই হিসেবে ধরতে পারি, আর এইটা হচ্ছে এম, আর নিউটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কোনো ধ্রুবক। সো ওয়াই ইকোয়াস টু এম এক্স মাইনাস সি, ওয়াই ইকোয়াস টু এম এক্স মাইনাস সি। তাহলে গ্রাফ কেমন হবে দেখো, সহজেই দেখতে পাবে কতগুলো পয়েন্ট। যদি এক্স 0 হয়ে যায়, কম্পাঙ্ক যদি 0 হয়ে যায়, দেখো কীভাবে বুঝবো আমি গ্রাফ, যারা গ্রাফ জানে না তাদেরকে শেখাচ্ছি আমি। যদি কম্পাঙ্ক 0 হয়ে যায়, কম্পাঙ্ক যদি 0 হয়ে যায়, তাহলে কেই হয়ে যাবে, কেই হয়ে যাবে মাইনাস কার্য অপেক্ষক। ঠিক, মাইনাস কার্য অপেক্ষক। তাহলে দেখো কম্পাঙ্ক 0 হলে তো 0 হওয়ার কথা নয়, তাহলে এটা হবে না। কম্পাঙ্ক যদি 0 হয়ে যায়, কে ইকে নেগেটিভ হতে হবে, কে ই নেগেটিভ। তো কম্পাঙ্ক 0তে কে ই পজিটিভ দেখা যাচ্ছে, এখানে পজিটিভ, এখানে এখানে যদি দেখি এটা তো হচ্ছেই না। তাহলে এই যে আছে একে একটু পিছিয়ে আনি, একে একটু পিছিয়ে আনি, তাহলে এই পয়েন্টটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে আমার গ্রাফে আমি বুঝতে পেরেছি যে ডি যেটা আছে সেটাই হবে। ঠিক আছে, কারণ আমাদের কম্পাঙ্ক 0 হলে এটা যেন নিচে গিয়ে কাটে, তো এই বিন্দুটা হয়ে যাবে মাইনাস সি, মানে কার্য অপেক্ষক। ঠিক, তাহলে আমি যদি গ্রাফ ড্র করি, অ্যাকচুয়ালি এরকম হয় গ্রাফ। এইখানে নিচে যে বিন্দুটা আছে, নিচে যে বিন্দুটা আছে এটা কার্য অপেক্ষক, মাইনাস কার্য অপেক্ষক আছে। ঠিক আছে, তো আমাকে দেওয়া আছে কোনখান থেকে গ্রাফটা, আমাকে গ্রাফ দেওয়া আছে এখান থেকে। তো আমাদের ডি অপশান হয়ে যাবে, আমাদের ডি গ্রাফটা হয়ে যাবে। ঠিক, চলো তারপরে দেখি কি আছে। 12ই তো, হ্যাঁ। 4H11 2 হিলিয়াম প্লাস 2 ইলেকট্রন 26 ইলেকট্রন ভোল্ট বেরিয়েছে। এই বিক্রিয়াটি হলো বিটা বিঘটন, গামা বিঘটন, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন নাকি বিটা বিঘটন নাকি গামা বিঘটন হয়েছে, এটা আমাকে দেখতে হবে। সো H11 পরিণত হয়েছে। ঠিক আছে, H11 এখানে কিন্তু দেখতে পাচ্ছি হিলিয়াম তৈরি হয়েছে, হিলিয়াম 2 4, হিলিয়াম 2 4 তৈরি হয়েছে, মানে আলফা একটা কণা তৈরি হয়েছে, এখান থেকে আলফা কণা তৈরি হয়েছে, সাথে 2 ইলেকট্রন বেরিয়েছে, 26 মেগা ইলেকট্রন বেরিয়েছে। সো এইচ থেকে হিলিয়ামে তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা কি করে 4 আছে, 4টে আছে, 4টে হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করেছে, মানে হালকা বস্তু থেকে, হালকা নিউক্লিয়াস থেকে ভারী নিউক্লিয়াস তৈরি হয়েছে। এটা তখনই হয়, হালকা থেকে ভারী নিউক্লিয়াস তখনই তৈরি হয় যখন নিউক্লিয়ার ফিউশন হয়, দুটো মিলে তৈরি হয়েছে, মানে নিউক্লিয় সংযোজন হয়েছে, দিয়ে নতুন একটা তৈরি করেছে। ঠিক, নতুন একটা তৈরি করেছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে নিউক্লিয় সংযোজন। তারপরে প্রশ্নতে যাচ্ছি। তারপরে প্রশ্নতে বলছে আলফা আর বিটা দেওয়া আছে, আলফা ট্রানজিস্টারে আলফা ভ্যালু দেওয়া আছে 0.96। ঠিক, আর বিটা ভ্যালু আমাকে বের করতে বলেছে। তো আলফা বিটার মধ্যে সম্পর্ক কি, আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা, বা বিটা যদি তুমি লিখো তাহলে হয়ে যাবে একে এদিক ওদিক করে 1 মাইনাস আলফা। ঠিক আছে, তো আমাকে বিটা চাইছে, আলফা দেওয়া আছে, তাহলে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। বিটা চাইছে, আলফা দেওয়া আছে, তাহলে এখানে লিখে ফেলি। তো বিটা ইকুয়ালস টু আলফা হচ্ছে 0.96, 1 মাইনাস 0.96, তাহলে 0.04 আসবে, 0.96 বাই 0.04। তো পয়েন্ট তো উঠে যাবে, 19 4 2 8 4 4 16, 24 হবে, 24। সো 24 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলছে সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ কী হবে। সঞ্চার ব্যবস্থা, যে কোনো সিগন্যালকে আমি এক জায়গায় যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে চাই, তাহলে কি কি লাগবে। প্রেরক, গ্রাহক, প্রেরক মানে যে সিগন্যালটাকে পাঠাচ্ছে, গ্রাহক মানে যে সিগন্যালটাকে নিচ্ছে,
তারপরে হচ্ছে সঞ্চার প্রণালী, মানে যে ট্রান্সমিট করছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো তুমি ভেবে দেখো এই তিনটেই তো দরকার পড়বে। একটা সিগন্যাল যে পাঠাচ্ছে, যেখান থেকে সিগন্যাল যাচ্ছে সেটাও দরকার, যে সিগন্যাল রিসিভ করবে সেটা রিসিভারও দরকার হবে, আর সঞ্চার প্রণালী মানে ট্রান্সমিশন মিডিয়াম যেটা আছে সেটাও আমাদের দরকার পড়বে। তো আমাদের যে অপশান হবে সেটা হয়ে যাবে সবগুলি। তারপরে প্রশ্ন হলো গ্রুপ এতে 2 পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণ শূন্য হয়? পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বিনতি কোণ শূন্য হয়? কোনো পৃথিবী যদি থাকে সেই পৃথিবীর হচ্ছে আমাদের যে চৌম্বক ক্ষেত্র হয় সেটা এভাবে হয়, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এভাবে হয়, ঠিক আছে। এবার বিনতি কোণ যদি আমি দেখি, বিনতি কোণ শূন্য কোথায় হবে? এইখানে হবে। এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি সেটা অনুভূমিক তলের সঙ্গে সমান্তরাল হবে, সেটা আমাদের নিরক্ষীয় অঞ্চলে হয়ে যাবে। আর মেরু অঞ্চলে আমি যদি দেখি, মেরু অঞ্চলে যেটা হবে সেটা 90-এর কাছাকাছি হয়ে যায়। তো বিনতিকোণ মেরু অঞ্চলে 90 হয়ে যাবে, আর যেটা আমাদের নিরক্ষীয় অঞ্চল আছে সেখানে বিনতিকোণ শূন্য হয়ে যাবে। তো পৃথিবীর কোন স্থানে? আমাদের নিরক্ষীয় অঞ্চল হবে, নিরক্ষীয় অঞ্চলে বিনতিকোণ শূন্য হয়, ঠিক। তারপরে প্রশ্ন, যদি লেঞ্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সংরক্ষণ সূত্রের অস্তিত্ব থাকে না? প্রথম কথা, লেঞ্জের যে সূত্র হয় সেটা শক্তির সংরক্ষণ মেনে চলে, তাহলে যেটা উল্লঙ্ঘন হবে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ। তো শক্তির সংরক্ষণ যেটা আছে সেই শক্তির সংরক্ষণ সূত্র আমাদের উল্লঙ্ঘন হবে। তারপর বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত হয়? বিশুদ্ধ রোধক যে বর্তনী থাকবে তার ক্ষমতা গুণক কত হবে? দেখো ক্ষমতা গুণক হয়ে যায় কস থিটা আর কস থিটা, সেই কস থিটা হয়ে যায় আমাদের আর বাই জেড হয়ে যায়। জেড হচ্ছে আমাদের প্রতিঘাত, আমাদের জেড হচ্ছে প্রতিরোধ, জেড হচ্ছে প্রতিরোধ হয়ে যায়। তাহলে বিশুদ্ধ যদি হয়ে যায়, শুধুই যদি আর থাকে, শুধুই যদি যদি সরি সো আর/জেড। এবার বিশুদ্ধ ধারক বলেছে, রোধক, বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত? রোধক মানে রোধ লাগানো আছে, তো জেড ইকুয়ালস টু আর হয়ে যাবে। জেড ইকুয়ালস টু যদি আর হয়ে যায় তাহলে আমাদের কস থিটা যেটা হয়ে যাবে সেটা জেড আর/আর তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষমতা গুণক যেটা সেটা 1 হয়ে যাবে, ঠিক। যদি ধারক লাগানো থাকতো তাহলে ধারকের জন্য রোধ থাকতো না, রোধ 0 হয়ে যেত। তো ধারকের জন্য, বিশুদ্ধ ধারকের জন্যও 0 হবে, বিশুদ্ধ আবেশকের জন্যও 0 হবে। শুধু কী হবে, যখন রোধ থাকবে তখনই কিন্তু আমাদের কি 0 হবে না, আমাদের ক্ষমতা গুণক 0 হবে না। তারপরে প্রশ্ন আছে যে গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটির একই দিকে থাকে, তাহলে দর্পণের প্রকৃতি কী হবে? প্রথম কথা, আমাদের অনুবন্ধী ফোকাস যুগল কী হয়? ধরে নাও একটা দর্পণ আছে, সেটা অবতল হতে পারে, উত্তল হতে পারে। আমি একটা জায়গায় বস্তু রেখেছি, তার প্রতিবিম্ব কোথাও তৈরি হয়েছে, বস্তু, অবজেক্ট আর ইমেজ, তার প্রতিবিম্ব তৈরি হয়েছে। আমি যদি ঠিক একই জায়গায় বস্তু রেখে দিই, বস্তু অবজেক্ট রেখে দিই, তাহলে তার ছবি কী হবে? ইমেজ, যেখানে আগে বস্তু ছিল সেখানে পড়বে। মানে বস্তুর জায়গায় প্রতিবিম্বের জায়গায় যদি বস্তু রেখে দিই তাহলে আগে বস্তু যেখানে ছিল সেখানেই প্রতিবিম্ব আবার পড়বে। তো বস্তুর জায়গায় প্রতিবিম্ব, প্রতিবিম্বের জায়গায় বস্তু, তো সেইটা দর্পণের একই দিকে থাকবে, তাহলে সেটা কোন দর্পণ হবে? সেটা হবে অবতল দর্পণ, সেটা হবে অবতল দর্পণ। কারণ অবতল দর্পণে সৎ প্রতিবিম্ব তৈরি হয়, মানে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। অসৎ প্রতিবিম্ব তৈরি হয় কিসে? উত্তল দর্পণে। সো উত্তল দর্পণে এই পাশে হলে কি হবে? এই পাশে ছবি তৈরি হবে, ঠিক আছে। তো আমরা এইখানে বস্তু কিন্তু রাখতে পারবো না, এই যে এই পাশে অসৎ প্রতিবিম্ব সবসময় তৈরি হবে। তো অবতল দর্পণের জন্য অনুবন্ধী ফোকাস যুগল একই দিকে থাকবে, তো অবতল দর্পণ হয়ে যাবে, ঠিক। তারপরে তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কী হয়? তো কোনো একটা উৎস আছে, বিন্দু উৎস, তার তরঙ্গমুখ যেটা হয় সেটা গোলীয় তরঙ্গমুখ হয়, গোলীয় তরঙ্গমুখ। তো তরঙ্গমুখের ডেফিনেশনই এটা ছিল যে এমন কোনো বস্তু, এমন কোনো তল, যেই তলের ওপরে থাকা প্রত্যেকটি কণের দশা কী হবে? একই হবে। তার মানে এর দশা, বির দশা আর সির দশা একই হবে, কিন্তু ডির দশা বি সির সাথে সমান হবে না, ঠিক। সো এ বি সি
এরা একই তরঙ্গমুখে আছে, তাদের দশা একই হবে, তাহলে দশা পার্থক্য শূন্য হয়ে যাবে, দশা পার্থক্য শূন্য হবে। তো দশা পার্থক্য শূন্য হবে। কী শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো আচরণ করে? খোলা সুইচের মতো মানে কাজ করবে না, সুইচ খোলা সুইচের মতো কাজ করবে। তো আমাদের দুটো বায়াস আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড বায়াস, ঠিক আছে। সো ফরওয়ার্ড বায়াস যেটা হয়ে যায় সেটা হচ্ছে সম্মুখ বায়াস, আর একটা হচ্ছে বিপরীত বায়াস। তো আমাদের যেটা হবে সেটা হবে বিপরীত বায়াস। সো বিপরীত বায়াসে যদি রাখা হয়, বিপরীত বায়াসে যদি রাখা হয় তাহলে ও চলবেই না, ডায়োডটা চলবে না বিপরীত বায়াসে রাখলে, তাহলে বিপরীত বায়াস লিখব। অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটি পার্থক্য কত হবে? শক্তিপটি ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা হবে সেটা কত হবে? তো কোনো অন্তরকের জন্য কি হতো ইজি, কোনো অন্তরকের জন্য ইজি যেটা হয় সেটা 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয়। যদি আমাদের হয়ে যায়, পরিবাহী হয়ে যায়, তাহলে কি হবে, সেই ইজিটা শূন্য হয়ে যায়, ইজিটা শূন্য হয়ে যায় পরিবাহীর জন্য। অর্ধপরিবাহীর জন্য কি হয়ে যায়, এই ইজি যেটা হবে সেটা 3 ইলেকট্রন ভোল্টের থেকে কমই হবে। তো অর্ধপরিবাহী পটি শক্তিপটি পার্থক্য যেটা হবে সেটা 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম হবে। সো লেসার দেন 3 ইলেকট্রন ভোল্ট। যদি তুমি সিলিকনের লিখতে চাও, সিলিকনের হয়ে যায় 0.7 ইলেকট্রন ভোল্ট হয়ে যায়, 0.7। জার্মেনিয়ামের 1.1 ইলেকট্রন ভোল্ট হয়ে যায়। ঠিক, এটা লিখে দিতে পারো।